শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীন। চিত্রার সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ গিটারের টোনে ফিরে তাকালাম। স্টেজের দিকে উকি দিয়ে দেখি শুভ্র ভাইয়ার হাতে গিটার। ফোনটা কেটে স্টেজের একটু কাছে গিয়ে দাঁড়ালাম। সোনালি সুতোর কাজ করা কালো পাঞ্জাবি পরেছেন উনি, হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, হাতে সবসময়ের মতো ব্র্যান্ডেড ঘড়ি আর ব্রেসলেট। ফর্সা শরীরে কি মারাত্মক লাগছে এই কালো রং। ঠোঁটের কোণে ঝুলে আছে সেই দুষ্টুমি ভরা হাসি। ইস, উনি ফ্রেন্ডের দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়ে গেয়ে উঠলেন, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসে। উনি এতটুকু গাইতেই চারপাশ থেকে ছেলেরা চেঁচিয়ে উঠল। সবার মুখে এক কথা, দিস ইজ ফর ভাবি, দিস ইজ ফর ভাবি। সাহিল ভাইয়া তো রীতিমতো টেবিলের উপর উঠে শীষ বাজাচ্ছেন। ওদের অবস্থায় আমি লজ্জায় লাল। শুভ্র ভাইয়াও হেসে চলেছেন ওদের কথায়। হাসি মুখে আবারও গিটার বাজিয়ে গেয়ে উঠলেন উনি, তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনে তা লিখেছিলাম। এটুকু গাওয়ার সাথে সাথেই একটা পিচ্চি মেয়ে দৌড়ে এসে একটা টিস্যু পেপার আর একটা গোলাপ ধরিয়ে দিল আমার হাতে। টিস্যু পেপারে লাল কালিতে লেখা, এই, এত লজ্জা পেও না প্লিজ, মরে যাবো তো, একদম খুন হয়ে যাব। তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে একদম রসগোল্লার মতো লাগে। ইস, ভুল করে খেয়ে ফেলবো তো। এই ভুলটা কিন্তু আমি করবই, আজ নয় কাল, সো সাবধান। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকাতেই মুচকি হেসে অন্যদিকে চোখ ফিরিয়ে গেয়ে উঠলেন উনি, ও চাই পেতে আরো মন পেও এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। উনি গান গেয়ে নেমে গেলেন স্টেজ থেকে। আমি লজ্জায় কুকড়ে দাঁড়িয়ে আছি এক কোণে। ইস, কি লজ্জা! আমার মধ্যেও যে লজ্জা নামক জিনিসটা এত ভরপুরভাবে আছে জানাই ছিল না। কি অসভ্য ছেলে, একটা গান দিয়ে লজ্জার সাগরে ডুবিয়ে দিল আমায়। এখন ওনার সামনে কি করে যাব? ছেলেরা সবাই যে ব্যাপারটা জানে তা ওদের ভাবি ডাকে স্পষ্ট। কি লজ্জা! টানা 3টা ক্লাস করে টায়ার্ড হয়ে চিত্রাকে নিয়ে বেরিয়ে এলাম। আর ক্লাস করা যাবে না, কিছুতেই না।
চিত্রাকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশরুমে গিয়ে মুখে চোখে পানি দিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে খুবই অদ্ভুত একটা বিষয় দেখলাম। চিত্রা লেডিস ওয়াশরুমের পাশের কোণাটায় দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলেও ছিল, যে আমায় দেখেই নিজেকে আড়াল করে নিল। অদ্ভুত, চিত্রার কি কোনো ছেলের সাথে রিলেশন চলছে? চললেও আমাকে বলেনি কেন? এসব ভাবছি আর হাঁটছি। চিত্রা ক্যান্টিনে গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে। হঠাৎ পাশের মেয়েদের ফিসফিস কথায় দাঁড়িয়ে পড়লাম। কান খাড়া করে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আয় জানিস, আয়ার ডিপার্টমেন্টের চিত্রের সাথে আমাদের ক্রাশ বই রিলেশন চলে। কি আমাদের ক্রাশ রয়? মানে শুভ ভাই কেমনই কি? আরে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওইখানে ওয়াশরুমে কর্নারে দাঁড়িয়ে ওনারা রোমান্স করছিল। শুভ্র ভাইয়া তো ফ্লাডিং করার মতো ছেলে না, নিশ্চয় সিরিয়াস। আর তুই কিভাবে জানলি? তুই শিওর? অবশ্যই, এই যে দেখ লুকিয়ে পিকও তুলেছি। কথাটা শুনেই দ্রুত ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। গলা শুকিয়ে আসছিল আমার, মাথাটা ভো ভো করছে, তবু যথেষ্ট শক্তি নিয়েই বলে উঠলাম, এক্সকিউজ মি আপু, কিছু না মনে করলে পিকটা কি আমি দেখতে পারি প্লিজ? হ্যাঁ অবশ্যই, এই তো দেখো। ফোনটা হাতে নিয়েই মাথায় আকাশ ভেঙে পড়ল। যা দেখছি তাকে সত্যি দেয়ালের সাথে ঠেকে দাঁড়িয়ে আছে চিত্রা। শুভ্র এক হাত দেয়ালে আর এক হাত চিত্রার কোমরে রেখে দাঁড়িয়ে আছে। এর বেশি কিছু দেখার বা বোঝার প্রয়োজন কি আছে? নেই, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। কাপা হাতে ফোনটা ফিরিয়ে দিয়ে হাঁটা দিলাম। তখনই চিত্রা এলো। সরাসরি জিজ্ঞাসা করলাম ওকে, ওই আপুর কাছে তোর আর শুভ্র ভাইয়ার পিক দেখলাম, সো মাচ ক্লোজ পিক। কি বলিস? ওয়াশরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে আছিস। ওহো, সেটা দেখ, মেয়েরা কি ফাজিল। এদের যন্ত্রণায় দেখি চিপায় চুপায়ও শান্তি নাই। আরে শোন শোন। আমি আর দাঁড়ালাম না। ওদের রোম্যান্সের বর্ণনা শোনার শক্তি অ্যাটলিস্ট আমার নেই। 2 দিন আগে হলেও সম্ভব ছিল, কিন্তু এই 2 দিনে অনেক কিছুই বদলে গেছে। আমি ওনাকে আমার ভালোবাসার অনুভূতিগুলোর সাথে মিশিয়ে ফেলেছিলাম, যা এখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। চিত্রাকেই যদি ভালোবাসেন তাহলে আমার সাথে এত কিছু কেন? রিভেঞ্জ? প্রথম দিনের চটটা রিভেঞ্জ নিলেন হয়তো। কি ভয়ানক প্রতিশোধ! সবাই এতটা নিষ্ঠুর। মনটা কুকড়ে যাচ্ছে ঘৃণায়, চরম ঘৃণা। যে ঘৃণায় একটা মানুষ পুরো ছাড়খাড় হয়ে যেতে পারে, তেমন ঘৃণা। এতটা আমার সাথে না করলেও পারতেন উনি। শুধু শুধু আমার ঘৃণার খাতায় নাম ওঠালেন উনি। ঘৃণা করতে না জানা মেয়েটাকে ঘৃণা করতে শেখালেন। তার চরম মূল্য দিতে হবে ওনাকে, ভয়ানক মূল্য। এসব ভাবতে ভাবতেই সামনে শুভ্র ভাইয়াকে দেখতে পেলাম। হাসি মুখে আমায় কয়েকবার ডাকলো, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার মতো রুচি আপাতত আমার নেই, বিন্দু মাত্র নেই। হঠাৎ করেই আমার হাত চেপে ধরলেন উনি। এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আমি। ঘুরে দাঁড়িয়েই ওনার গালে একটা চড় বসিয়ে দিলাম। উনি গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছেন। ওনার বিস্ময়কে আরও বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, সমস্যা কি আপনার? কতবার বলবো হাত ধরবেন না আমার? ভার্সিটির সিনিয়র বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? আপনি ভার্সিটির সব মেয়েদের চোখে হিরো হতে পারেন, বাট আমার চোখে না। সো স্টে অ্যাওয়ে ফ্রম মি। এসব লুচুগিরি নিজের প্রেমিকাকে দেখান, আমাকে নয়। কথাটা বলেই হাতটা ঝাড়ি দিয়ে ছাড়িয়ে আবারও হাঁটা দিলাম। বুকটা ভারী লাগছে খুব। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদবো না আমি। কেন কাঁদবো? কার জন্যে কাঁদবো? এটা আমার ভুল ছিল যে আমি ওনার আচরণগুলোকে আমার প্রতি পজিটিভ ভেবেছিলাম। উনি তো নিজের মুখে বলেনি।
তাহলে ওই চিরকুট কেন? নিজের বোকামির জন্য কারো খেলার অংশ হয়ে গেলাম আমি, আর মারাত্মকভাবে হেরেও গেলাম। বাসায় এসেই রুমের দরজা দিয়েছি। কিচ্ছু আস্ত রাখবো না আমি, সব ভেঙে গুড়িয়ে দেব আজ। আমার মনটা যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক তেমন করেই চুরমার হবে সব কিছু। টেবিলের বই, আলমারির কাপড়, বিছানার চাদর, কম্বল, কোষণ সব কিছু ছোড়াছুড়ি করেও মন ভরল না আমার। রাগ কমছে না কিছুতেই। খুন করে ফেলতে ইচ্ছা করছে আমার, সবাইকে খুন করে ফেলতে ইচ্ছা করছে। ফুলের বাজ, অ্যাকোয়ারিয়াম সব ভেঙে একাকার, কিন্তু রাগ কমছে না। এই ভয়ানক রাগ জ্বালিয়ে শেষ করছে আমার। দরজায় ধাক্কার শব্দ, কিন্তু সেদিকে আমার নজর কোথায়? আমার নজর তো টেবিলের কোণে পড়ে থাকা ওই ব্লেডটার দিকে। ব্লেডটা হাতে নিয়েই আঁচড় কাটতে লাগলাম হাতে। না, মৃত্যুর আশায় নয়, রাগ কমানোর আশায়। স্বার্থপর চোখের জল তো আসছেই না, তাই রক্তের সাথে ধুয়ে যাক সব রাগ। এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকলো ভাইয়া। অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। এসবও আমার দ্বারা সম্ভব? ভাইয়া যেন বরফের মতো দাঁড়িয়ে আছে। আপু এসে হাত বেঁধে দিল আমার। বাবা মা কিছু বলল না, বলার মতো খুঁজেই পেল না কিছু। মা বাবা রুম থেকে বের হতেই বলে উঠলাম আমি, মা, এই রুমের ভেতরের কথাগুলো যেন তোমার ভাইয়ের বাড়ি পর্যন্ত না পৌঁছায়। যদি কারো ছোঁড়া ব্যাপারটা জানতে পারে, তাহলে খুব ভালো করে জানো আমি কি করতে পারি। আমার এমন শক্ত কথায় আম্মু বিস্মিত। কি অদ্ভুত, আজ আমার সব কথাতেই সবাই বিস্মিত হচ্ছে। আমার কথায় কি বিস্ময়ের কোনো মেডিসিন মেশানো আছে? 2 দিন যাবৎ ভার্সিটি আসছিস না, কেন আসছিস না? শুভ্র ভাইয়া খোঁজ করছিল। তোর কি কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, 2 মেয়ে হয়েছে, আরেকটা ছেলে হবে, প্রক্রিয়া চলছে। আর কোনো প্রশ্ন? কি বলছিস এসব? সিম্পল বাংলায় তো বললাম, সাধু ভাষায় তো কিছু বলিনি। তোর কি মন খারাপ রোদ? না, মন খারাপ হবে কেন? কখনো না। রোদের মন খারাপ হয় না কখনো। গট ইট? ওকে ওকে, চেঁচাচ্ছিস কেন? চেঁচিয়ে আমি বোঝাতে চাইছি আমি বিরক্ত। এই যে তুই ফোন দিয়েছিস, তাতে আমি বিরক্ত। এই যে একটু আগে তুই শুভ্র ভাইয়ের কথা বললি, তাতেও আমি চরম রকম বিরক্ত। তোর কি শুভ্র ভাইয়ার সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝগড়া টগড়া কিছু? হই, শুভ্র কি আমার জামাই নাকি আমার 10 বাচ্চার বাপ? ওই ব্যাটার সাথে আমার কিসের ঝামেলা হবে? সব আজগুবি আলাপ আমার সাথে করতে আসবি না। ফোন রাখ। আর শোন, আগামী 2 দিন তুই আমার বাসার ত্রিসীমানার মধ্যেও আসবি না, বিকজ আমি আপাতত তোর সাথে কোনো কথা বলতে চাইছি না। কথাটা বলেই ফোনটা কেটে অফ করে দিলাম। তখনই দরজায় কড়া নড়ল। বিরক্তি হয়ে বলে উঠলাম, কে? সাথে সাথেই ওপাশ থেকে আপু বলে উঠল, শুভ্র এসেছে, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে নাকি? দরজা খোল। আপু, আমি কোনো প্রেসিডেন্ট নই যে আমার সাথে গুরুত্বপূর্ণ কথা থাকবে। আমি সাধারণ একটা মেয়ে, সাধারণভাবেই বলছি। তোমার বর্তমান মামাতো ভাই আর হবু দেবরকে বলো, ওনার কোনো গুরুত্বপূর্ণ কথা শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনোটাই আমার নেই। সো জাস্ট লিভ। ব্যালকনিতে দাঁড়িয়ে মুড়ি চিবোচ্ছি, আর আকাশের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই আবারও দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আপু তৈরি হতে বলল, শপিংয়ে যাবে। আমি মানা করেও লাভ হলো না, তাই বাধ্য হয়েই কালো রঙের একটা জামা নিলাম পরবো বলে। কি মনে করে জামা রেখে নীল শাড়ি জড়ালাম গায়ে। আজ সাজবো, মন ভরে সাজবো। এভাবে নিজেকে ঘরে আটকা রাখার মতো ট্রেজেডি তো হয়নি আমার। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে কালো টিপ, চুলগুলো হাত খোপা করে বেরিয়ে এলাম রুম থেকে। সোফায় অভ্র আর শুভ্র ভাইয়া বসে আছেন। আমি খুব স্বাভাবিকভাবেই ওনাদের সাথে বসলাম। শুভ্র ভাইয়া তৃষ্ণার্ত দৃষ্টিতে আমায় গিলে খাচ্ছেন। এভাবে তাকিয়ে থাকার কি হলো? আজব।
অব্র ভাইয়ার সাথে কথা বলতে বলতে প্রায় 10 মিনিট পর ওনার দিকে আর চোখে তাকালাম। উনি এখনও আগের মতো আমার দিকেই তাকিয়ে আছেন, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কিছুই নেই। গাড়িতে উঠতে যাওয়ার সময় শুভ্র ঘোষণা করলো আজ গাড়ি নয়, রিকশায় যাবেন তারা। আপু আর অব্র ভাইয়া খুব খুশি। বিকেলে নরম আলোয় প্রেয়সীর সাথে রিকশায় চলা মানেই রোমাঞ্চকর বিষয়, কিন্তু আমার জন্য তা বিরক্তিকর, কারণ আমার পাশের মানুষটি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। রিকশায় পাশাপাশি বসে আছি, মাঝে আরেকজন বসতে পারবে অনায়াসে। প্রায় 10 মিনিট পর উনি বলে উঠলেন, এইদিকে চেপে বসো রোদ, পড়ে যাবে তো। কেন? যেন শরীর স্পর্শ করতে সুবিধা হয় তাই? রোদ, কি রোদ? কি সত্যি বলছি বলে গায়ে লাগছে বুঝি? রোদ প্লিজ স্টপ। তুমি ভালো করেই জানো আমি ওই টাইপের ছেলে নই। হ্যাঁ, আমি জানি আপনি কোন টাইপের ছেলে। সাচ আ রিভেঞ্জার, যে রিভেঞ্জ নেওয়ার জন্য কাউকে ভেঙে টুকরো করতেও ভাবে না। এই যে আমি আপনার পাশে বসে আছি, জানেন কেমন ফিলিংস হচ্ছে আমার? ঘৃণা লাগছে, প্রচণ্ড পরিমাণ ঘৃণা। আই জাস্ট হেট ইউ। আপনার সাথে কোনোভাবে আমার রক্তের সম্পর্ক আছে ভাবতেই গা গোলাচ্ছে আমার কথায় চোয়াল শক্ত হয়ে এলো ওনার। এক ঝটকায় আমার কোমর চেপে ধরলেন উনি। আমি ছাড়ানোর চেষ্টা করে চলেছি ক্রমাগত, কিন্তু পারছিটা কোথায়। উনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এত ঘৃণা? এত ঘৃণা কি আমার প্রাপ্য? কেন করছো এমন? কি করেছি আমি? কোন দোষে এইভাবে পোড়াচ্ছ আমায়? উফ, আর সহ্য হচ্ছে না আমার। 2 দিন পর পর তোমার এই সমস্ত পাগলামিতে আমি অতিষ্ঠ। তুমি বাচ্চা নাও, বোঝার ক্ষমতা আছে তোমার, তবু তুমি বুঝ। আমার যে শ্বাস বন্ধ হয়ে আসে সেটা তুমি বোঝো না? আমার যে মরে যেতে ইচ্ছে করে সেটা তুমি বোঝো না? তুমি যা বোঝো সেটা দুনিয়ার আর কেউ বোঝে না। একটুও বুঝতে চেষ্টা কেন করো না তুমি? দম বন্ধ করে মেরে ফেলতে চাও আমাকে? তাহলে একেবারেই মেরে ফেলো না, এইভাবে বনিতা কেন করছো? এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকু ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।